এখন যে অঙ্কটা করব আমরা সেটা হচ্ছে মূল বইয়ের অঙ্ক, 5 নম্বর অঙ্ক। এটা 124 পেজ। 2017 সালের আগস্ট মাসে নাসির এন্টারপ্রাইজের নগদ লেনদেন নিম্নরূপ। এখানে আমাদের প্রশ্নটা এখানে দেওয়া আছে টোটালি। এখন আমাদের যেটা করতে হবে, উপযুক্ত তথ্য হতে কন্ট্রা এন্ট্রির মোট পরিমাণ নির্ণয় করো। অবশ্যই এটা করার জন্য আমি অগ্রিম একটা ছক তৈরি করে রাখছি। এখন এখানে উপযুক্ত তথ্য, এখানে কন্ট্রা এন্ট্রির পরিমাণ, যে এন্ট্রিটা 2বার লিখতে হয় সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এখানে এই 5 তারিখের লেনদেনটা শুধুমাত্র কন্ট্রা এন্ট্রি, আর একটাও না। ব্যাংক হতে উত্তোলন, 5,000 টাকা, এই একটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি, আর কোনো কন্ট্রা এন্ট্রি এখানে নাই। সো আমরা এখন এটা করার জন্য অবশ্যই আগে থেকে আমরা ছক করে রাখছি। এখানে ছকটা হচ্ছে মূল বই 124 পেজ, 5-এর ক, মোট কন্টেন্টের পরিমাণ এখানে লেখা হলো ব্যাংক হতে উত্তোলন। আমরা লিখব হচ্ছে ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলনের পরিমাণটা আমাদের এখানে দেওয়া আছে 5,000, 5,000। এটা আমরা টান দিয়ে এ পাশে 5,000 টাকা, আর কোনো অ্যামাউন্ট নাই। হয়ে গেল 2 মার্কস, শেষ। এটা একটা করতে বেশিক্ষণ সময়ও লাগলো না। আমাদের পরবর্তী আইটেমটা হচ্ছে আগস্ট 1 থেকে 10 তারিখের লেনদেন সমূহ ভিত্তিতে দুঘর নগদান প্রস্তুত করো। 1 থেকে 10 তারিখ, এখানে আমাদের দেওয়া আছে 1 থেকে 10 তারিখে 4টে এন্ট্রি, 1, 2, 3, 4। এই 4টে এন্ট্রি নিয়ে আমাদের করতে হবে হচ্ছে দুঘর নগদান। আমি দুঘর নগদানের জন্য অগ্রিম একটা ছক আগে থেকে তৈরি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি ছকটা দেখাচ্ছি আপনাদেরকে। নাসির এন্টারপ্রাইজের দুঘর নগদান বই, খ নাম্বার ডেবিট ক্রেডিট। ছকটা হচ্ছে তারিখ, প্রাপ্তি, রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। ক্রেডিট সাইড হচ্ছে সেম, তারিখ, প্রদান, বাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। আমাদের নগদান আছে দুটো পক্ষ থেকে, একটা হচ্ছে প্রাপ্তি সাইড, একটা প্রদান সাইড। আর এবং নগদানের যাবতীয় নগদ লেনদেনগুলো হিসাবভুক্ত হবে। তো 1 তারিখের লেনদেন যেটা আছে আমরা দেখি 1 তারিখেরটা আমাদের কি লিখতে হবে। এখানে বসে 1 তারিখটা বসে নগদ উদ্বৃত্ত ও ব্যাংক উদ্বৃত্ত যথাক্রমে 19,000 এবং 24,000। নগদ উদ্বৃত্ত আর ব্যাংক উদ্বৃত্ত, দ্যাট মিনস কথার অর্থ হচ্ছে নগদের টাকা এবং ব্যাংকে কি পরিমাণ টাকা আছে সেইটি আমাদের প্রথমে যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা আমাদের দিয়ে আমাদের ব্যবসাটা এখানে শুরু করতে হবে। তো প্রথম এন্ট্রিটা লিখতে হয় ব্যালেন্স বি ডি। আমরা বাংলায় কথাটা লিখতে পারতাম, কিন্তু বাংলায় লিখলে হয় না সাহেব, উপর হতে আনিত কথাটা লিখলে কেমন ওটা লাগে, এই জন্য আমরা লিখি না। আমাদের নগদে আছে 19,000 এবং ব্যাংকে আছে যথাক্রমে 24,000 টাকা। তাহলে প্রথম এন্ট্রিটা আছে আমাদের প্রাপ্তি। এখন আমাদের লেনদেন শুরু হবে। 2 তারিখের এন্ট্রিটা কি বলছে আমরা একটু দ্রুত পড়বো, পড়ে তারপর স্পষ্টভাবে জানবো। 2 তারিখ বলছে রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। এখানে কিন্তু উল্লেখে করে দিচ্ছে আমাদের প্রাপ্তি, কার কাছ থেকে পেলাম, রাজীব। তার নাম লিখবো আমরা রাজীব, আর ব্যাংকের ঘরে লিখবো আমরা 7,000 টাকা। প্রাপ্তি 2 তারিখ আগস্ট 2, রাজীব হিসাব, চেক পেয়েছি আমরা এখানে 7,000 টাকার চেক। তাহলে ব্যাংকের ঘরে টাকাটা আমরা চলে যাবে। 5 তারিখের এন্ট্রিটা হচ্ছে আগস্ট 5, ব্যাংক হতে উত্তোলন। এখানে আগে থেকে প্রশ্নটা বলা হয়েছে কন্ট্রা এন্ট্রি। ব্যাংক থেকে যদি আমরা উত্তোলন করি তাহলে নগদে টাকা বাড়ে, ব্যাংকে টাকা কমে। এইভাবেও করতে পারবো। আরেকটা যদি আমরা ডেবিট ক্রেডিট করে করি তাহলে সেক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট, তো ডেবিট সাইডে নগদের ঘরে টাকা লিখবো, ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ক্রেডিট সাইডের ব্যাংকের ঘরে টাকা। যেভাবে লিখি না কেন আমাদের হবে নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, খতিয়ান পৃষ্ঠা করে একটা সি, যেহেতু নগদের ঘরে টাকাতে লিখবো ব্যাংক হিসাব। আবার সেম অ্যামাউন্টটা ব্যাংকের থেকে যেহেতু আমরা তুলছি, ব্যাংকের ঘরে টাকাটা আমরা লিখবো, খতিয়ান পৃষ্ঠা করে সেম একটা সি লিখবো, নগদান হিসাব। তারিখ হবে একই 5 তারিখ। আমি এন্ট্রিটা না আবার একবার কথা বলবো, কারণ এই এন্ট্রিটা একটু ঝামেলা করে। কন্ট্রা এন্ট্রি যে এন্ট্রিগুলো সেটা ঝামেলা করে। আমাদের প্রশ্নে উল্লেখ আছে ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংক থেকে যদি আমরা টাকা তুলি এটা আমাদের ব্যাংকের উত্তোলনের সাইট। এভাবে যদি বুঝে দিলে ব্যাংকের টাকা কমে, নগদে টাকা বাড়ে। আবার যদি এটাকে আমরা জাবেদা করে নিই তাহলে নগদান হিসাব হয় ডেবিট, তো ডেবিট সাইডের নগদের ঘরে টাকা, আর ব্যাংক হিসাব হয় ক্রেডিট, তো ক্রেডিট সাইডের ব্যাংকের ঘরে টাকা। লেখাগুলো হবে উল্টা। হয়ে গেল 10 তারিখ আইটেম, লাস্ট আইটেম আমাদের 10 তারিখ আছে
পণ্য ক্রয় 5,000 টাকা, 5% বাট্টা। এখানে ক্রয় বাট্টা আমরা জানি আগের থেকে ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা হিসাবভুক্ত হয় না, আর পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, সুতরাং এটা প্রধান সাইডে হবে আমাদের। আগস্ট 10 ক্রয় হিসাব 5,000 টাকার 5% বাট্টা হয়েছে 250 টাকা। আমরা বাট্টা টাকাটা বসাবো না। 4,750 টাকা হচ্ছে আমাদের নগদ। এখানে উল্লেখ নেই, তাই আমরা নগদের ঘরে বসবো। চেকে উল্লেখ থাকলে ব্যাংকের ঘরে বসতাম, আর বাট্টা টাকাটা আমাদের হয় না, এজন্য বাট্টা টাকা মাইনাস করে বসাতে হয়। এখন আমাদের যোগ করতে হবে। আগে নগদ 19,000 এবং 5,000 যোগ করলে 19 আর 5 24,000, আর এখানে 24 আর 7 31,000। সেম দুটো অ্যামাউন্ট আমরা এখানে বসাবো, 24,000 31,000। এখন 24,000 থেকে এটা মাইনাস করব, 24,000 মাইনাস 4,750 টাকা, যে অ্যামাউন্টটা দাঁড়ালো 19,250। ব্যাংকে 31,000 থেকে 5,000 টাকা বাদ দিব, মাইনাস 5,000, দাঁড়ালো 26,000 টাকা। এই 26,000 এবং 19,500 এটাকে আমরা এই আগস্ট মাসের লাস্ট তারিখ দিয়ে লিখব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 31। উপরে যেগুলো হবে সবগুলো 31। ব্যালেন্স সিডি। ঠিক ব্যালেন্স সিডিটা আমরা পরবর্তী মাসের 1 তারিখে দিয়ে আমরা ব্যালেন্স বিডি করে দেবো। ব্যালেন্স বি অবলিক ডি 19,250 এবং 26,000 টাকা। তো হয়ে গেল আমাদের দুঘর নগদানটা। খুব দ্রুত কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। এইভাবে আমরা অঙ্ক যথারীতি করে রাখবো। গ নাম্বার প্রশ্নটা আমাদের বলছে, গ প্রারম্ভিক নগদ তহবিল 55,000 টাকা এবং ব্যাংক ওডি 10,000 টাকা ধরে আগস্টের 12 তারিখ হতে 31 তারিখ লেনদেন শুধু উপযুক্ত নগদান বই। আগস্টের 12 তারিখ হতে 31 তারিখে যে নগদান বইগুলো আছে আমাদের এখানে উপযুক্ত নগদান বলছে, এখানে 2 ঘরে না 3 ঘরে, এটা বুঝে নিতে হবে। এখানে পুনঃনিষ্পত্তি থাকলে আমরা এবং বাট্টা থাকলে আমরা বুঝবো, সেটা হচ্ছে 3 ঘর নগদান বই। এখানে বাট্টাও আছে, পুনঃনিষ্পত্তি কথাটাও আছে, তাহলে আমাদের আর বুঝতে বাকি নেই। সুতরাং এটা একটা 3 ঘর নগদান বই। তো প্রারম্ভিক নগদ তহবিল ব্যালেন্স বিডি 55,000 টাকা। ব্যাংক ওডি, আমি ওডি নিয়ে একটু কথা বলবো। ওডি হচ্ছে ওভারড্রাফট। ওভারড্রাফট কথার অর্থ হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায়, তাহলে ওটা আমাদের ক্রেডিট সাইডে হয়ে যাবে। তাহলে এইটা নিয়ে আমাদের ব্যবসা শুরু করতে বলছে। তো এটার জন্য আমাদের 3 ঘরা নগদান বইয়ের আমরা অগ্রিম একটা শখ করে এসেছি। নাসির এন্টারপ্রাইজ 3 ঘর নগদান বই, 3 ঘরে 2 ঘরে সেম কোড, শুধু এই পাশে একটা বাট্টা এবং এ পাশে একটা বাট্টা এক্সট্রা আসবে, আর কিচ্ছু না। তাহলে আমাদের 1 তারিখের লেনদেনটা কিন্তু আমরা লিখবো ব্যালেন্স, যেহেতু আমাদের মূল বইতে কিন্তু এটা দেওয়া আছে, ব্যালেন্স বি ডি। নগদের ঘরে আছে 55,000 টাকা। 1 ব্যালেন্স বি অবলিক ডি, ওই ব্যাংক ওভারড্রাফট যে টাকাটা আছে ওটা আছে আমাদের 10,000 টাকা। এখন প্রশ্নে উল্লেখ আছে 12 থেকে 31। এখন আমাদের 12 তারিখ কি আছে? জাফর স্টোরসের নিকট হতে 6,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 5,800 টাকা প্রাপ্তি। এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে প্রাপ্তি 5,800 টাকা, সুতরাং আমাদের প্রাপ্তি সাইডে হবে 200 টাকা বাড়তে হবে। এখানে 200 টাকা কেন বাড়তে হবে? জাফর স্টোরসের নিকট আমরা টাকা পাই 6,000 টাকা, সেটা নিষ্পত্তি সাপেক্ষে তিনি 5,800 টাকা আমাদেরকে প্রদান করছে, তিনি দিছে আমাদেরকে, আমরা পাইছি এখানে 5,800 টাকা। 200 টাকা কম পাওয়ার কারণে 200 টাকা বাড়তে হবে 12 তারিখ। তাহলে আমরা লিখব আগস্ট 12। জাফর স্টোর আমরা টাকা পেয়েছি 5,800 টাকা, 5,800 টাকা নগদ, 200 টাকা বাট্টা। সেকেন্ড আইটেমটা হচ্ছে 18 তারিখ, সাজ্জাদ অ্যান্ড সন্সের নিকট হতে নগদ পণ্য ক্রয়। সাজ্জাদের কাছে আমরা নগদে পণ্য ক্রয় করছি। পণ্য যদি আমরা ক্রয় করি টাকা তাহলে কি হয়? চলে যায়। তাহলে লিখব ক্রয় হিসাব, এবং নগদ কথা এখানে উল্লেখ আছে 3,500 টাকা। পরবর্তী আইটেম সেলিম ট্রেডার্সকে পরিশোধ, কথাটা এখানে উল্লেখে আছে পরিশোধ, এবং বাট্টা প্রাপ্তি। বাট্টার দিকে তাকালে কিন্তু হবে না, বাট্টার প্রাপ্তি মানে এখানে যে আমরা প্রাপ্তি সাইডে লিখবো তা না, এখানে মূল টাকা পরিশোধ, তো পরিশোধের ঘরে চলে যাবে 20। সেলিমা
সেলিমা ট্রেডার্স 4,300 টাকা, 200 টাকা বাট্টা। পরবর্তী হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের 10,000 টাকা পরিশোধ। ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা যদি আমরা পরিশোধ করি, ব্যাংক জমাতিরিক্ত হয় ডেবিট, নগদান হয় হচ্ছে কি ক্রেডিট। ব্যাংক অতিরিক্ত টাকা যদি আমরা পরিশোধ করি, যে সেটা কিন্তু আমাদের ব্যাংকের মাধ্যমেই পরিশোধ করতে হয়, কারণ ব্যাংক জমাতিরিক্ত যখন থাকে তখন কিন্তু আমাদের দায় থাকে, এবং সেই টাকা যদি আমাদের পরিশোধ করি অবশ্যই ব্যাংক থেকে আমাদের সেই টাকাটা কাটা যায়। ব্যাংক জমাতিরিক্ত টাকা 200 টাকা আমরা পরিশোধ করছি, তাহলে পরিশোধ করলে আমাদের টাকাটা অলরেডি চলে যায় 25। ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা। পরবর্তী আইটেম ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান। ব্যাংক জমাতিরিক্ত সুদ প্রদান আমার একইভাবে যাবে 28 তারিখ ব্যাংক জমাতিরিক্ত সুদ, মানে ব্যাংক সুদ নামে লিখে দিই। ব্যাংক জমাতিরিক্ত সুদ সব কিছু কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন, এগুলো হাতে লেনদেন হয় না। ব্যাংক চার্জ কর্তন করলো কত টাকা? 1,000 টাকা। 31 তারিখ ব্যাংক চার্জ যদি আমাদের কাছ থেকে কর্তন করে দেয় অবশ্যই আমাদের কাছে টাকাটা চলে যায়। ব্যাংক চার্জ। এখন আমাদের টোটালি অঙ্ক করতে হবে। দেখেন এখানে ব্যাংকের ডেবিট সাইডে কোনো টাকাই নেই, সো আমরা যোগ করবো এখন 55,000 আর 5,800। 55,000 যোগ 5,800 টোটাল হলো 60,000। 55,000 আর 5,000 60,800 টাকা হলো। 60,800 টাকা। সেম টাকাটা আমরা এখানে লিখবো 60,800 টাকা। এখান থেকে দুটো অ্যামাউন্ট যোগ করে মাইনাস করে দেবো। এখান থেকে মাইনাস করবো 3,500 মাইনাস 4,300 সহজ করার জন্য। আমাদের হলো 53,000 টাকা। আমরা এখানে লিখবো 53,000 টাকা। 31 তারিখ এটা লিখবো ব্যালেন্স সিডি। সেম কথাটা ব্যালেন্স আমরা কি করবো? বিডি করবো। ব্যালেন্স পরবর্তী মাসের 1 তারিখ 53,000 টাকা। খেয়াল করেন ডেবিট সাইডে ব্যাংকের ঘরে কোনো টাকা নেই, সুতরাং ক্রেডিট সাইডগুলো আমরা যোগ করবো 10,000 10,000 20,000 21,500 টাকা। এখানে লিখবো 21,500 টাকা। সেম টাকাটা আমরা আবার নিয়ে আসবো এ পাশে 21,500 টাকা। এখানে কোনো অ্যামাউন্ট নাই, তাহলে বাদ হবে না, তাহলে সেই সেম টাকাটাই বসে যাবে 21,500 টাকা মাসের লাস্ট তারিখ। ব্যালেন্স সিডি, এবং ব্যালেন্স সিডিটা অবশ্যই আবার পরবর্তী মাসের 1 তারিখে বসবে। 1 তারিখে ব্যালেন্স। এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের অঙ্ক, দুই সাইডে ব্যালেন্স সিডিবিডি আসতেই পারে। এবং এখানে আমাদের বারটা আছে 200 টাকা, মানে এখানে বারটা আছে আমাদের কত টাকা? 200 টাকা। বারটার কোনো ব্যালেন্স হয় না, সুতরাং বারটাগুলো যোগ করে রেখে দিতে হয়। আমাদের 3 ঘর নগদানটা কিন্তু হয়ে গেল। এরকম ধরনের অঙ্ক কিন্তু খুব কম, কারণ কি ব্যালেন্স দুই সাইডে আসা। এই পাশে সিডি হলে এ পাশে বিডি, এ পাশে ব্যালেন্স সিডি হলে এ পাশে ব্যালেন্স বিডি। তো টোটাল আমাদের 3 ঘর নগদান হয়ে গেল এবং একটা সৃজনশীল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল।